বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি রিও এবং সেই শক্তিশালী ডেমন নারীর এক ভয়ঙ্কর লড়াই। কিন্তু এই লড়াইয়ের শেষ কোথায়? রিও কি পারবে নিজেকে বাঁচাতে, নাকি অপেক্ষা করছে আরও বড় কোনো বিপদ? চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে। ডেমন নারীটি রিওকে একটি বিল্ডিংয়ের উপর আছড়ে ফেলে। ঠিক যখনই সে রিওকে শেষ করে দেওয়ার জন্য একটি শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, তখনই সে খেয়াল করল আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে। সে অবাক হয়ে গেল, কিন্তু যখনই একটি বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ল, সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, কারণ সেই পানি ফুটন্ত গরম পানির চেয়েও বেশি গরম ছিল। সে সাথে সাথে নিজেকে একটি রক বল বা পাথরের বলের মধ্যে ঢেকে ফেলে, যাতে এই ফুটন্ত বৃষ্টি থেকে বাঁচা যায়। ইতিমধ্যে রিও নিচে নেমে আসে। হঠাৎ ডেমন নারীটি তার চারপাশের সবকিছু উড়িয়ে দিয়ে শক্তিশালী আগুনের জাদু বা ফ্লেম ম্যাজিক ব্যবহার করে বেরিয়ে আসে। সে রাগান্বিত হয়ে রিওর দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ততক্ষণে সূর্যগ্রহণ বা এক্লিপস প্রায় শেষ হয়ে এসেছে। সূর্যের আলো তার তলোয়ারে পড়তেই সেটি ছাই হয়ে মিলিয়ে যায়। ডেমন নারীটি বলে যে এবার তাদের লড়াই শেষ করা সম্ভব হলো না। রিও তাকে বিরক্ত হয়ে চলে যেতে বলে। সে রিওর এই খারাপ আচরণে কিছু মনে না করে নিজের নাম লিওনর বলে পরিচয় দেয় এবং রিওর নাম জানতে চায়। রিও তাকে নিজের নাম বলে, যদিও সে জানিয়ে দেয় যে ডেমনের ব্যাপারে সে আর কিছুই জানতে আগ্রহী নয়। লিওনর অবাক হয় যে রিও ডেমনদের সম্পর্কে জানে। সে মনে মনে ভাবে যে লড়াই উপভোগ না করে তার উচিত ছিল রিওকে মেরে ফেলার চেষ্টা করা। সে রিওকে বলে যে ভবিষ্যতে তাদের আবার দেখা হবে এবং লড়াই হবে, তবে সে সতর্ক করে দেয় যেন এর আগে অন্য কোনো ডেমন তাকে মেরে না ফেলে, কারণ পরের বার সে অনেক বেশি শক্তিশালী হয়ে আসবে এবং নিজ হাতের রিওকে শেষ করবে। রিও এ কথা শুনে চমকে যায়, কিন্তু তখনই সূর্যগ্রহণ শেষ হয় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়, যেন এখানে কোনো লড়াইই হয়নি। রিও খুব অদ্ভুত অনুভব করে এবং সিদ্ধান্ত নেয় কিছু বই কিনে বিশ্রাম নেবে। সে প্রথমে ব্যাংকে গিয়ে ওয়াইভার্নের ম্যাজিক স্টোন বিক্রি করা টাকা তোলে এবং তারপর ডর্মে যায় বন্ধুদের সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। ডর্ম থেকে বেরোনোর সময় সে দেখে তার বন্ধুদের কিছু অ্যাডভেঞ্চারার বিরক্ত করছে। মিলস এবং ইডো তাকে কাপুরুষ বলে অপমান করে, কারণ সে তাদের আহত অবস্থায় আক্রমণ করেছিল। কিন্তু গুন্ডাদের দলনেতা ড্যান তাদের বলে যখন ডানজানে মনস্টাররা আক্রমণ করবে এবং তারা মারা যাবে, তখনও যেন তারা এই একই কথা বলে। হঠাৎ ড্যানের চেলারা অজ্ঞান হয়ে পড়ে, কারণ রিও তাদের পেছন থেকে আক্রমণ করেছে। রিও ড্যানকে বলে যে সে একদম ঠিক বলেছে, কিন্তু মাঝে মাঝে নিজের উপদেশ নিজেরও শোনা উচিত। রিও তাকে জিজ্ঞেস করে এখন তার বন্ধুরা পড়ে গেছে, সে কি পালানোর জন্য প্রস্তুত? ড্যান তাকে ঘুষি মারার জন্য তেড়ে আসে। রিও খুব সহজেই সরে যায় এবং তার তলোয়ারের হাতল দিয়ে ড্যানের পেটে আঘাত করে, যার ফলে তার সকালের নাস্তা সব বেরিয়ে আসে। এরপর রিও তার বন্ধুদের সুস্থ করে তোলে এবং বলে যে তাদের আরও স্ট্যামিনা বা দম বাড়ানো উচিত, যাতে ভবিষ্যতে কেউ তাদের অপ্রস্তুত অবস্থায় ধরতে না পারে। তবে তার আগে তাদের বিশ্রাম নেওয়া উচিত। তারা সবাই মিলে পাবলিক বাথে যায়, যেখানে প্রিস্ট রিওর বাতাসের বুলেটে হওয়া ক্ষত সারিয়ে দেয়। সবাই কৌতূহলী হয় যে রিও এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কে তাকে আহত করল। রিও আপাতত ডেমনের কথা গোপন রাখার সিদ্ধান্ত নেয়, কারণ এখন বিশ্রামটাই আসল। কিছুদিন পর আম্মন, মিলস এবং ইডো একটি দল হিসেবে ডানজেনে যাওয়া শুরু করে। মিলস এবং আম্মন যখন গবলিনদের সাথে লড়াই করে, ইডো তখন পেছন থেকে তাদের সাহায্য করে এবং আহত হলে সুস্থ করে তোলে। মিলস গবলিনদের ম্যাজিক স্টোন সংগ্রহ করতে থাকে এবং তার আলোচনা করে যে গবলিনদের মুখোমুখি হওয়াটা কতটা বিপজ্জনক ছিল। মিলস বলে তাদের এখন ফিরে যাওয়া উচিত, কারণ আরও গভীরে যাওয়া বিপজ্জনক হতে পারে। ইডো তার সাথে একমত হয়, কারণ ডানজেনের চতুর্থ ফ্লোরে গবলিন আর্চার বা তীরন্দাজ থাকাটা স্বাভাবিক নয়। অন্যদিকে আম্মন আরও কিছু মনস্টার শিকার করে টাকা আয় করতে চায়, কিন্তু নীলসের মনে পড়ে আবেল বলেছিল কম গুরুত্বপূর্ণ জিনিসের জন্য কখনো জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়। শেষমেশ তারা উপরে ফিরে আসে, যেটা ছিল দিনের সেরা সিদ্ধান্ত, কারণ ঠিক তাদের কয়েক ফ্লোর নিচেই একদল অ্যাডভেঞ্চারার একটি বিশাল শক্তিশালী মনস্টারের হাতে প্রাণ হারিয়েছে। উপরে ফিরে রিও ভাবছিল লিওনরের জাদুকরী শক্তি এই জগতের বাইরের ছিল, কিন্তু জাদুর স্পিডের দিক থেকে সে তার সমান ছিল। সে নিজের শক্তি বাড়ানোর এবং দুর্বলতাগুলো দূর করার সিদ্ধান্ত নেয়। তার মনে পড়ে গতকাল সে লিওনরের গতির সাথে তাল মেলাতে পারছিল না। সে তার উইন্ড ম্যাজিক বা বাতাসের জাদু দেখে ঈর্ষান্বিত হয়, কিন্তু যেহেতু সে তা করতে পারবে না, তাই সে নিজের মতো করে সমাধান বের করার চেষ্টা করে। সে ঠিক করে পানির জেট বা ওয়াটার জেট ব্যবহার করে নিজেকে সামনে ধাক্কা দেবে। যদিও সে পানির নিচে এটি আগে করেছে, কিন্তু মাটিতে এটি কাজ করবে কিনা তা সে জানে না। সে প্রথমে নিজের সামনে একটি বরফের প্ল্যাটফর্ম তৈরি করে এবং তারপর পিঠের বিভিন্ন পয়েন্ট থেকে শত শত ছোট ছোট পানির জেট ব্যবহার করে নিজেকে সামনে ঠেলে দেয়। কিন্তু হায়, তার গতি ছিল ট্রাফিক ক্রসিংয়ের কোনো বুড়ো দাদির মতো। রিও এই ফলাফলে খুবই অসন্তুষ্ট হয়, কিন্তু সে এটাকে কাজ চলছে বা ওয়ার্ক ইন প্রগ্রেস হিসেবে ধরে নেয়। এরপর সে ডেমন এবং অ্যালকেলি সম্পর্কে আরও জানতে লাইব্রেরিতে যায়। একই সময়ে এবল এর পার্টির জাদুকর লিনো লাইব্রেরিতে পড়াশোনা করছিল। সে এমন কোনো জাদুর রেকর্ডের খোঁজ করছিল যা দিয়ে গোলামদের গুঁড়িয়ে দেওয়ার মতো মোটা বরফের দেওয়াল তৈরি করা যায়, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। এতে সে খুশি হয়, কারণ সে বিশ্বাস করতে চায় যে রিও একজন প্রতারক, যে ইবলকে বোকা বানিয়েছে। সে ভাবে মহাদেশের সবচেয়ে শক্তিশালী জাদুকর ছাড়া এমন জাদু কেউ ব্যবহার করতে পারে না। বইটি রাখার সময় সে এলফ মেয়ে স্যারাকে দেখতে পায়। দুই মেয়ে কুশল বিনিময় করে এবং কিছুক্ষণ গল্প করার পর স্যারা মনে করে তাকে তার দলের কাছে ফিরে যেতে হবে।
অন্যদিকে অ্যাভেন এবং বাকিরা গিল্ডে ফিরে আসে। রিসেপশনিস্ট ন্যানাকে দেখে নিউজ তোতলামি শুরু করে। ইডো তার মাথায় একটা বাড়ি মারে এবং ন্যানাকে জানায় যে তারা ৫ম ফ্লোরে গবলিন আর্চার বা তীরিন্দাজ পেয়েছে, যা আগে কখনো শোনা যায়নি। এই কারণেই তারা দ্রুত রিপোর্ট করতে ফিরে এসেছে। ন্যানা ম্যাজিক স্টোনগুলো পরীক্ষা করে এবং গিল্ড মাস্টারকে এই ঘটনার কথা জানাতে ছুটে যায়। ছেলেদের এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ জানায়। গিল্ড মাস্টার হিউ ৫ম ফ্লোরে গবলিন পাওয়ার খবর শুনে মোটেও খুশি হন না, কারণ এগুলি ১০ম ফ্লোরের নিচের মনস্টার। তিনি মনে করেন এটি বড় কোনো সমস্যার লক্ষণ এবং ন্যানাকে বি র্যাঙ্ক বা তার উপরের সব পার্টিকে ডাকার নির্দেশ দেন। ন্যানা জানায় বর্তমানে শহরে মাত্র 2টি উচ্চ র্যাঙ্কের পার্টি আছে, ক্রিমসন সোর্ড এবং হোয়াইট ব্রিগেড। শীঘ্রই এইবল এবং তার দল হিউয়ের অফিসে যায়। হোয়াইট ব্রিগেডের সাথে কাজ করতে হবে শুনে এইবল খুশি নয়, কারণ সে তাদের লিডারকে পছন্দ করে না। মেয়েরা তাকে শান্ত হতে বলে এবং সে কোনো মতে শান্ত হয়ে অফিসে ঢোকে। হোয়াইট ব্রিগেডের লিডার ফিল্পস সেখানে আগে থেকেই ছিল। এইবল তাকে দেখে মুখ মাখানো কষ্ট আটকে রাখে। হিউ ব্যাখ্যা করেন যে ডানজানের ৫ম ফ্লোরে গবলিন পাওয়া গেছে এবং তথ্যটি সঠিক। তিনি বলেন ক্রিমসন সোর্ড এবং হোয়াইট ব্রিগেডকে ডানজানে ঢুকে তদন্ত করতে হবে যে কোনো মনস্টার আউটব্রেক বা প্রাদুর্ভাবের লক্ষণ আছে কিনা। তিনি জানান শেষ আউটব্রেক ১০ বছর আগে হয়েছিল এবং যদিও এখন অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে, তবুও একটি আউটব্রেক হবার সম্ভাবনা আছে। তিনি তাদের অগ্রিম ১০০ গোল্ড কয়েন দেবেন এবং মিশন শেষে আরও ২০০ গোল্ড কয়েন দেওয়ার প্রস্তাব দেন। এইবল জানতে চায় তাদের শুধু তদন্ত করতে হবে। হিউ হ্যাঁ বলেন। তখন ফেলপস জিজ্ঞেস করে যদি মনস্টার আউটব্রেক শুরু হয়ে যায় তাহলে তারা কি করবে। গিল্ড মাস্টার উত্তর দেন যে তাদের সাথে সাথে উপরে ফিরে আসতে হবে, কারণ তারা দেওয়ালগুলো লক করে দেবে এবং নাইটদের সাহায্য নেবে। তিনি জানান লর্ড এবং নাইট হেডকোয়ার্টারে খবর দেওয়া হয়ে গেছে। তারা রাজি হয়ে যায়। পরের দিন রিও তার রুমমেটরা ওঠার আগেই নর্ডার্ন লাইব্রেরিতে যাওয়ার জন্য তৈরি হয়। সে তাদের জানায় সে অ্যালকেমি সম্পর্কে আরও পড়তে চায় এবং শুনেছে সেখানে উন্নত মানের বই আছে। ইডো বলে তার কথা ঠিক এবং বি র্যাঙ্ক বা তার উপরের অ্যাডভেঞ্চারাররা সেখানে যেতে পারে। এমন যোগ করে যে সেখানে নাকি নিষিদ্ধ বইও আছে। রিও এটা শুনে উত্তেজিত হয়, কিন্তু ইডো মনে করিয়ে দেয় যে ওই বইগুলো পড়তে হলে তাকে অন্তত বি র্যাঙ্ক হতে হবে। ছেলেরা তাকে শুভেচ্ছা জানায় এবং তারা আবার ডানজানে যাওয়ার প্রস্তুতি নেয়। রিও নর্ডার্ন লাইব্রেরিতে পৌঁছায় এবং জায়গাটির পরিবেশ তার খুব ভালো লাগে। সে প্রয়োজনীয় বই খুঁজতে থাকে এবং ভাবে যদি সে কাউকে ডেমনের বইয়ের কথা জিজ্ঞেস করে তারা নিশ্চয়ই ভয় পাবে। প্রথম তলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় সে এলফ মেয়ে স্যারাকে দেখতে পায় এবং সাথে সাথেই তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে হিউ এবং 2টি উচ্চ র্যাঙ্কের পার্টি ডানজনের গেটে পৌঁছায়। তারা দরজা খুলতেই যাবে, তখনই এইবল তাদের থামায়, কারণ তার মনে হচ্ছিল কিছু একটা গড়বড় আছে। সে লিনকে তার বাতাসের জাদু দিয়ে প্রথম ফ্লোর স্ক্যান করতে বলে। লিন সাথে সাথেই গেটের ঠিক সামনে শত শত মনস্টার দেখতে পায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটি প্রমাণ করে যে বিশাল মনস্টার আউটব্রেক বা প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে। হিউ সবাইকে পিছু হটতে এবং নাইট এবং গিল্ডের সাথে যোগাযোগ করতে বলেন। গিল্ডে মেলস এবং বাকিরা ডানজান বন্ধের হটিস দেখে ভাবে গবলিন আর্চার পাওয়ার কারণেই হয়তো এমন হয়েছে। ঠিক তখনই একজন দৌড়ে এসে ঘোষণা করে মনস্টার আউটব্রেক শুরু হয়েছে এবং সব অ্যাডভেঞ্চারারকে দেওয়ালের উপর গিয়ে মনস্টারদের আটকাতে হবে। লাইব্রেরিতে রিও এবং সারা একে অপরের দিকে তাকিয়েছিল। অবশেষে সারা বলে যে তাদের আবার দেখা হলো। পরিচয় বিনিময়ের পর সারা জানতে চায় সে বিশেষ কিছু খুঁজছে কিনা। রিও প্রায় বলেই ফেলছিল সে ডেমেনের ব্যাপারে খুঁজছে, কিন্তু কথা ঘুরিয়ে বলে সে অ্যালকেমি শিখতে চায় গোলেম তৈরি করার জন্য। সারা তার উচ্চাকাঙ্ক্ষা দেখে মুগ্ধ হয়, তবে সে জানায় গোলেম তৈরির জন্য নির্দিষ্ট কোনো বই নেই, কিন্তু সে তাকে সাহায্য করতে চায় কারণ সে লাইব্রেরির সব চেনে। কথা বলতে বলতে জানা যায় সারা উইন্ড নামের একটি বি র্যাঙ্কের পার্টির একমাত্র সদস্য। রিও অবাক হয়, কারণ সে শুনেছিল শহরে মাত্র একজনই এলফ আছে। সারা জানায় এলফরা মানুষের সাথে মেলামেশা করে না, কিন্তু সে একটু অন্যরকম। এদিকে শহরের সব অ্যাডভেঞ্চারের ডানজেনের ওয়ালে পৌঁছে যায় এবং শীঘ্রই মনস্টাররা ভারী গেট ভেঙে ফেলে। হিউ সবাইকে আক্রমণ করার আদেশ দেন এবং গবলিন আর্মির বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। নাইটরাও যোগ দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মনে হলেও হিউ চিন্তিত, কারণ গতবারের চেয়ে এবার মনস্টারের সংখ্যা বেশি। অ্যাবেলের পার্টির তীর শেষ হয়ে যায়। ঠিক তখনই নিলস এক ব্যারেল তীর নিয়ে আসে এবং হিউয়ের বার্তা দেয় যে তাদের পার্টিকে বস মনস্টারকে মারতে হবে। গবলিনদের ঢেউ শেষ হলে হিউ আবেল এবং ফেলপসকে তাদের পার্টি নিয়ে যুদ্ধে নামতে নির্দেশ দেন। তারা ওয়াল থেকে লাফ দেয় এবং লিন বাতাসের জাদু দিয়ে তাদের ল্যান্ডিং সহজ করে দেয়। তারা দ্রুত বাকি গবলিনদের শেষ করে দরজার কাছে পৌঁছায় এবং বসের জন্য অপেক্ষা করে। শীঘ্রই একজন গবলিন জেনারেল বেরিয়ে আসে। তারা ভাবে একে মারলেই সব শেষ, কিন্তু তার পেছনে আরও 2জন গবলিন জেনারেল বেরিয়ে আসে এবং আবেল বুঝতে পারে তারা আসলে গবলিন রাজার মুখোমুখি হয়েছে। সে বলে রাজা আসার আগেই জেনারেলদের শেষ করতে হবে। অ্যাবেল এবং ফেলপস এক একজন রাজাকে সামলাবে এবং লিন ও লেয়া বাকি একজনকে দেখবে।
লড়াই শুরু হয় এবং অ্যাবেল তার শত্রুর হাত কেটে ফেলে। হঠাৎ সে প্রবেশপথে গবলিন রাজাকে দেখে সবাইকে নিচু হতে বলে। মুহূর্তের মধ্যে একটি শক্তিশালী বাতাসের ঝাপটা বা উইন্ড স্ল্যাশ বেরিয়ে আসে এবং গবলিন জেনারেলদের এক আঘাতেই মেরে ফেলে। সবাই গবলিন রাজার শক্তি দেখে স্তম্ভিত হয়ে যায়, কিন্তু অ্যাবেল এবং ফেলপস জানে কেবল তারাই এর সাথে লড়তে পারবে। তারা একসাথে আক্রমণ করে, কিন্তু তাদের অস্ত্র রাজার বর্ম ভেদ করতে পারে না। হঠাৎ অ্যাবেল সোজা গবলিন রাজার দিকে দৌড় দেয় এবং নিজের স্কিল ব্যবহার করে ভূতে বা ঘোস্টে পরিণত হয়, যাতে সে আক্রমণ এড়াতে পারে। সে কাছে গিয়ে রাজার হৃৎপিণ্ডে আঘাত করে, কিন্তু কাজ শেষ করতে ব্যর্থ হয়। রাজা তাকে আক্রমণ করতে যায়, কিন্তু অ্যাবেল লিনকে শেষ করার নির্দেশ দিয়ে আবার উধাও হয়ে যায়। লিনের বাতাসের বর্ষার রাজার গায়ে লাগে এবং তাকে ধরাশায়ী করে দেয়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে যে তারা জিতেছে, কিন্তু তারা জানে না বিপদ এখনও কাটেনি। আরও ভয়ঙ্কর কিছু ডানজানের ভেতরে অপেক্ষা করছে। সেই দিন পরে রিও গিল্ডে ফিরে দেখে সবাই খুব উত্তেজিত, আর হিউ কাগজের স্তূপের নিচে চাপা পড়ে আছে। তাকে লর্ড আর নাইট কমান্ডারকে রিপোর্ট করতে হবে, টাকা দিতে হবে এবং আরও অনেক কাজ। একমাত্র স্বস্তি হলো ডানজন 1 মাসের জন্য বন্ধ থাকবে। রিও পিট বন্ধুদের কাছে শোনে যে মনস্টার আউটব্রেক হয়েছিল এবং সেরা দুটো পার্টি তা সামলেছে। মিলস আবেলের প্রশংসা করতে থাকে। ইডো যোগ করে যে লিন তার সর্বোচ্চ লেভেলের বাতাসের জাদু বা বুলেট রেইন দিয়ে শেষ আঘাতটি করেছে। এমন অবাক হয় যে আবেল না নড়েই কীভাবে আক্রমণ এড়ালো। ঠিক তখনই আবেল এসে জানায় সে পারফেক্ট শ্যাডো নামের স্কিল ব্যবহার করে, যা তাকে সব দূরপাল্লার আক্রমণ এড়াতে সাহায্য করে। সবাই তাকে দেখে ফ্যান বয়িং শুরু করে। আবেল নিজে বলে যে তার কাছে পত্রদীক্ষার বেশি জরুরি বিষয় ছিল, কিন্তু লিন এসব পাল্লাই পড়েইনি। লিন বলে তার মতে মন্ত্র পড়া তা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। লিন তার কথা বুঝতেই পারে না। এর আগেই নিলস রিওকে মনে করিয়ে দেয় খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এবং রিও চলে যায়। আবেল লিনকে বুঝিয়ে বলে যে রিও মনে করে মন্ত্র শুধু স্টাইলের জন্য ব্যবহার করা হয়। লিনের কাছে এটি সবচেয়ে অদ্ভুত কথা মনে হয়। এরপর গিল্ডে কাজের আকাল দেখা যায়। ডানজন বন্ধ থাকায় কোনো কাজ নেই। রিও সেখানে আসে এবং শোনে কাজের বাজারের অবস্থা খারাপ। ছেলেরা জিজ্ঞেস করে সেও কি কাজ খুঁজছে। রিও জানায় সে তার পরীক্ষার জন্য কিছু ম্যাজিক কপার অকরিক বা ম্যাজিক কপার ওর কিনতে এসেছে। তারা অবাক হয় কারণ এটি অনেক দামি। রিও তার বন্ধুদের সাহায্য করার জন্য তাদেরকেই এই আকরিক তোলার কাজে নিয়োগ করে। মিলস জানায় শহরের কাছেই একটি পরিত্যক্ত মণি আছে। রিও এটা শুনে খুশি হয়। শেষ কথা। তো বন্ধুরা, কেমন লাগলো রিওর এই নতুন বুদ্ধি এবং বন্ধুদের সাথে তার অভিযান? পরিত্যক্ত মণিতে কি তারা সত্যি কপার আকরিক পাবে, নাকি সেখানেও অপেক্ষা করছে নতুন কোনো বিপদ? রিও কি পারবে সারার সাথে তার বন্ধুত্ব এগিয়ে নিতে? এসব জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের পর্বে।